দেশের জন্য কিন্তু সেটি বড় ধরনের শঙ্কা, এবং আগামী যে নতুন সরকার আসবে তার জন্য এটি কিন্তু বড় চ্যালেঞ্জ বয়ে আনবে। তার চোখ রাঙানি সব অঞ্চলেই এখন খুব বেশি কার্যকর হচ্ছে না। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, দেশীয় প্রবাসে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। আলোচনা করব বাংলাদেশের যে বর্তমান অর্থনৈতিক বাস্তবতা এবং আমাদের যে পোশাক খাত, এই পোশাক খাত, টেক্সটাইল খাত, এই বিষয়টি নিয়ে একটু আলোচনা করব, কারণ আমরা একটা বড় ধরনের ঝুঁকির মধ্যে পড়তে যাচ্ছি, যেটি পোশাক খাত সংশ্লিষ্টরা বলছেন, অর্থনীতিবিদরাও বলছেন। কারণ মাত্র দু একদিন আগেই ভারত এবং ইউরোপীয় ইউনিয়নের মধ্যে একটি ফ্রি ট্রেড এগ্রিমেন্ট বা এফটিএ হয়েছে, মুক্ত বাণিজ্য চুক্তি হয়েছে, যেই চুক্তির ফলে বাংলাদেশের পোশাক খাত কিন্তু এখন চোখ রাঙানির মধ্যে পড়ে গেছে। কেন চোখ রাঙানির মধ্যে পড়ে গেছে? বাংলাদেশের যে পোশাক খাত, সেই পোশাকের যে বাজার, আমাদের মোট যে রপ্তানি আয় তার 81% আসে পোশাক খাত থেকে। আর এই পোশাক খাতের মধ্যে 50% পোশাক রপ্তানি হয় ইউরোপের বাজারে। এখন আমরা ইউরোপের বাজারে শুল্কমুক্ত সুবিধা পাচ্ছি 2029 সাল পর্যন্ত। আমাদের এলডিসি উত্তরণের সময়কাল পর্যন্ত আমরা সেই সুবিধাটা পাব, কিন্তু এলডিসি উত্তরণের পর এই সুবিধা পাবো কিনা সেটি এখন আর নিশ্চিত নয়। ফলে ব্যবসায়ীরা বলেছিলেন যে বাংলাদেশের এই এলডিসি উত্তরণের সময়সীমাটা আরও পিছিয়ে দেওয়ার জন্য, সেটি এখনও সিদ্ধান্ত হয়নি। কিন্তু এর মধ্যেই এই যে ভারত যে চুক্তিটা করলো ইউরোপীয় ইউনিয়নের সাথে, এর ফলেই কিন্তু আমাদের পোশাক খাত একটা বড় ধরনের শঙ্কার মধ্যে পড়েছে, যেটি গণমাধ্যমে আজকে একাধিক রিপোর্ট দেখেছি। এবং অর্থনীতিবিদরা বলছেন, যারা এই পোশাক খাত সংশ্লিষ্ট যারা আছেন তারা বলছেন যে এই চুক্তির ফলে ইউরোপের বাজারে যদি ভারত শুল্কমুক্ত সুবিধা পেয়ে যায়, তাহলে কিন্তু বাংলাদেশের তৈরি পোশাকের যে চাহিদা ইউরোপে, সেটি অনেকখানি কমে যাবে এবং বাজারে বড় ধরনের ধাক্কা খেতে হবে। তো সেটি যদি হয় তাহলে আমাদের অর্থনীতির জন্য একটা বড় দুঃসংবাদ হবে। ফলে অর্থনীতিবিদরা বলছেন যে এখনই এটি নিয়ে নেগোসিয়েশন শুরু করে দেওয়া দরকার। কারণ ভারত আজকে যেই চুক্তিটা করেছে, এই চুক্তিটা তাদের শুরু হয়েছিল এখন থেকে প্রায় 18, 20, 19 বছর আগে, এবং আজকে সেই জায়গায় এসে তারা এই চুক্তি করতে পারছে। ফলে বাংলাদেশ যদি এই ধরনের কোনো আলোচনার মধ্যে না যায়, যদি আলোচনাটি দীর্ঘমেয়াদ থেকে শুরু না করে, তাহলে ভবিষ্যতে এই ধরনের পরিস্থিতি মোকাবেলা করা বেশ কঠিন হয়ে যাবে। এখন এই চুক্তি বাংলাদেশে কেন চোখ রাঙাচ্ছে বাংলাদেশের পোশাক খাতকে, সেটি কিন্তু বুঝতে খুব বেশি অসুবিধা কারো হওয়ার কথা না। দেখেন, আমাদের একদিকে এখন আমাদের এই যে টেক্সটাইল ইন্ডাস্ট্রি সেটি কিন্তু বড় ধরনের ঝুঁকির মধ্যে পড়ছে। 1 ফেব্রুয়ারি থেকে যারা টেক্সটাইলের মালিক তারা বলছেন যে তারা কারখানা বন্ধ করে দিবেন। বড় বড় কারখানা, হাজার হাজার কোটি টাকার বিনিয়োগ আছে, শত কোটি টাকার বিনিয়োগ আছে, এরকম কারখানা সব বন্ধ করে দেবেন। মালিকরা এর মধ্যে সংবাদ সম্মেলন করে ঘোষণা করেছেন। তারা বলেছেন যে তারা আর কোনোভাবেই পারছেন না। সুতা আমদানির ক্ষেত্রে জটিলতা তৈরি হয়েছে, ভারত থেকে সুতা আনা যাচ্ছে না। ফলে এই যে জটিলতা, সেই জটিলতায় কিন্তু বাংলাদেশের পোশাক খাত বড় আকারের ধাক্কা খাবে, এটি বোঝা যাচ্ছে। এর মধ্যে এখন যদি আবার নতুন করে এই প্রতিযোগিতার মধ্যে পড়তে হয় বাংলাদেশকে, তাহলে কিন্তু এটি একটা অশনি সংকেত, সেটি বলাই যায়। এখন ভারতের সাথে বাংলাদেশ কেন এই প্রতিযোগিতায় টিকতে পারবে না, তার অন্যতম একটা বড় কারণ হলো যে ভারতের কিন্তু সুতা উৎপাদন নিজস্ব সুতায় তারা পোশাক তৈরি করে। ফলে তাদের যে ব্যাকআপ এই ইন্ডাস্ট্রিতে, সেই ব্যাকআপ কিন্তু আমাদের দেশে নাই। এবং আমরা কিন্তু খুব তাড়াতাড়ি যে এই জায়গায় সেই পুরো ব্যাকআপটা তৈরি করতে পারবো, সেটিও কিন্তু সম্ভাবনা কম। ফলে এই একদিকে যদি টেক্সটাইল ইন্ডাস্ট্রি যদি শঙ্কায় পড়ে, তাহলে আবার যদি সুতা আমদানিও যদি শঙ্কায় পড়ে, তাহলে কিন্তু আমাদের যে পোশাক খাত, সেটির ভবিষ্যৎ কী হতে যাচ্ছে সেটি মোটামুটি কিন্তু অনুমেয়। এখন আমরা যেই পরিস্থিতির মধ্যে আছি, বাংলাদেশ এখন আমাদের নির্বাচন খুব কাছাকাছি, হয়তো খুব তাড়াতাড়ি আর অল্প কিছুদিন পরে নির্বাচিত সরকার আসবে। সেই সরকার যেই আসার পরে সেই সরকার যে খুব দ্রুতই এই সব বড় বড় বিষয় ডিল করে খুব তাড়াতাড়ি কোনো চুক্তিতে চলে যেতে পারবে বা খুব তাড়াতাড়ি কোনো সেটেলমেন্টে চলে যেতে পারবে, সেটিও মনে হয় না খুব সহজ হবে। এখনও পর্যন্ত যেহেতু নির্বাচন কিভাবে হয়, কারা সরকার গঠন করে, কোন প্রক্রিয়ায় সরকার আসে, নির্বাচনের পরের পরিস্থিতি কি থাকে, এই সবগুলো বিষয় কিন্তু অর্থনীতির উপরে প্রভাব ফেলবে এবং সেই
স্থিতিশীলতা যেটিকে বলা হচ্ছে, যে স্থিতিশীলতা যদি না থাকে তাহলে নতুন করে বিনিয়োগ কীভাবে আসবে, এইসব বিষয়গুলো নিয়ে কিন্তু অর্থনীতিবিদরা দীর্ঘদিন থেকেই তাদের শঙ্কা জানিয়ে আসছেন। এবং এই শঙ্কার মধ্যেই এখন যেই আমরা যে বারবার করে মানে যেই বিদ্বেষ তৈরি করছি, বা আমরা যে নিজেদের শক্ত অবস্থান জানান দেওয়ার জন্য যে আমরা যে একটা ভারত বিরোধী একটা অবস্থান দীর্ঘদিন থেকে চালিয়ে আসছি, সেটির একটার পর একটা ফলাফল যে আমরা পেতে শুরু করেছি, সেটি আরও একবার মনে হয় এটি হয়তো সরাসরি ভারতের সাথে আমাদের সম্পর্কের বিষয় নয়, কিন্তু এটি সরাসরি আমাদের এই যে তৈরি পোশাক খাত সেটাকে প্রভাবিত করবে, এতে কোনো সন্দেহ নেই। এই যে চুক্তিটা হলো, এই চুক্তিটাকে বলা হচ্ছে মাদার অফ অল ডিলস, অর্থাৎ সব চুক্তির সেরা চুক্তি বলা হচ্ছে এটিকে। এর মাধ্যমে বড় ধরনের পরিবর্তন ভারতের ক্ষেত্রে যেমন ঘটবে, ইউরোপের ক্ষেত্রেও কিন্তু ঘটবে। ভারতে এখন অনেক দেশ থেকে গাড়িসহ যে বিভিন্ন পণ্যাদি আনতে কিন্তু বড় ধরনের শুল্ক দিতে হয় ইউরোপ থেকে আসতে, সেই শুল্ক কমে আসবে অনেক। বলা হচ্ছে যে এখনও 110% শুল্ক আছে, সেই শুল্ক শুধু 10%-এ নেমে যাবে। তো এটিতে ইউরোপ যেমন খুশি। আবার ভারতের পণ্য ইউরোপে যেসব পণ্য নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র তাদেরকে থ্রেট দিয়েছিল, শুল্ক আরোপ করেছিল, সেই সব পণ্যগুলো আবার ভারত এখন ইউরোপে রপ্তানি করার সুযোগ পাবে। এর মধ্যে বিভিন্ন খাদ্যপণ্য রয়েছে, পোশাক রয়েছে, সেগুলোর ক্ষেত্রে তারা সেই সুবিধা পাবে। ফলে ভারত কিন্তু তার যে নিজস্ব অর্থনীতির প্রোটেকশন দিয়ে যে বার্গেনিং, সেই বার্গেনিং কিন্তু তারা করেছে। এবং এমন একটা সময়ে তারা এই ডিলটা করছে যখন তাদের উপরে মার্কিন যুক্তরাষ্ট্রের নানা দিক থেকে চাপ ছিল, সেই চাপের মধ্যে তারা এই ডিলটা করে আবার ইউরোপের উপরেও কিন্তু যেই ট্রাম্প প্রশাসন তাদের যে একটা চাপ, গ্রিনল্যান্ড দখল করবে, ইউরোপের ওপর 25% শুল্ক দিবে, এরকম কথাবার্তা বলে পুরো ইউরোপকে যে এক ধরনের থ্রেটের মধ্যে ফেলে দিয়েছিলেন যেই ডোনাল্ড ট্রাম্প, তাকেও কিন্তু এক ধরনের বার্তা দিয়ে দিয়েছে এই যে এই চুক্তি। এবং এটিও কিন্তু ট্রাম্পকে জানিয়ে দেয়া যে আসলে তার চোখ রাঙানি সব অঞ্চলেই এখন খুব বেশি কার্যকর হচ্ছে না। এটি ইউরোপ যেমন জানিয়ে দিল, ভারত তেমন জানিয়ে দিল এটি। আর এই যে প্রায় 200 কোটি জনসংখ্যা, ইউরোপ এবং ভারত মিলিয়ে 200 কোটি ক্রেতার একটা মার্কেট, সেই মার্কেট তারা যদি পরস্পর ফ্রি ট্রেড এগ্রিমেন্টের মধ্যে চলে যায়, তাহলে কিন্তু এমনিতেই বিশ্বের 25% বাণিজ্য এই অংশের মধ্যে হয়ে থাকে। তো সেটি যদি ফ্রি ট্রেড এগ্রিমেন্ট হয়, সেটি কিন্তু আরও অনেক বেশি বেড়ে যাবে। ফলে এই যে ট্রাম্প প্রশাসন বা মার্কিন যুক্তরাষ্ট্র চাপে ফেলতে গিয়ে উল্টো নিজেই কিন্তু এখন চাপের মধ্যে পড়ে গেছে এই একটা মাত্র চুক্তির ফলে। যদিও চুক্তিটা বাস্তবায়ন হতে আরও সময় লাগবে, ইউরোপীয় ইউনিয়নের আরও কিছু প্রসিডিওর মেনটেন করে কার্যকর হতে হবে, কিন্তু ভূরাজনৈতিক বাস্তবতায় এটি কিন্তু মার্কিন প্রশাসনকে একটা বড় চাপের মধ্যে, বা ট্রাম্প প্রশাসনকে একটা চাপের মধ্যে ফেলেছে। যেই হুমবিতম্বি বা যেই হুমকি ধামকি ট্রাম্প সবাইকে দিয়ে যাচ্ছিলেন, শুল্ক যুদ্ধের যে একটা মহা হুঙ্কার দিয়ে সবাইকে থামিয়ে দিচ্ছিলেন, সেই জায়গায় কিন্তু এটা একটা বড় ধরনের ধাক্কা। সেই ধাক্কা ইউরোপীয় ইউনিয়ন যেমন দিল, ভারতও তেমন দিল। তো এই ধাক্কার প্রভাবটা আমাদের উপরে আসতে পারে। ফলে আমাদেরও সেই প্রস্তুতি রাখা জরুরি হয়ে পড়েছে। শুধু অন্যদের সাথে মানে আমি এটা করব সেটা করব, এই নানানভাবে তিক্ততা না বাড়িয়ে নিজেদেরকে শক্তিশালী করা আমাদের বোধহয় অনেক বেশি জরুরি। নিজের মানে যদি অর্থনৈতিক অবস্থা যদি শক্তিশালী থাকে, তাহলে অনেক কিছু কিন্তু চোখে চোখ রেখে কথা বলা যায়। যখন আমার অর্থনৈতিক অবস্থা ভালো থাকবে না, তখন কারো চোখের দিকে চোখ রেখে কথা বলা যায় না। কারণ হচ্ছে যে ওই যে পেটে খেলে পিঠে সয়, গ্রামে একটা কথা আছে না? তো এরকম আপনার যদি অর্থনৈতিক বুনিয়াদ যদি মজবুত থাকে, ব্যবসা বাণিজ্য ভালো থাকে, আপনার যদি উন্নয়ন যদি থাকে, বিশ্ব যদি দেখে যে এই দেশটা উন্নতি করছে, তখন আপনার পাশে অনেককেই পাওয়া যাবে। কিন্তু যখনই আপনি অর্থনৈতিকভাবে ভেঙে পড়বেন, তখন কিন্তু এইসব মানে অনেকেই আপনার পাশে আর থাকবে না। কারণ সেই সব দেশকে হয়তো কেউ সাহায্য করবে কিছু, কিন্তু আপনার পাশে সমস্ত অন্য যেই অর্থনৈতিক সাপোর্ট নিয়ে যে আসা বর্তমান বিশ্ব বাস্তবতায়, সেগুলো পাওয়া যাবে না। ফলে এই সব জায়গায় যে অর্থনীতি যেই জায়গায় যাচ্ছে, সেটি যদি পুনরুদ্ধার করা না যায়, সেটিতে যদি সময়োপযোগী সিদ্ধান্ত নেওয়া না যায়, তাহলে দেশের জন্য কিন্তু সেটি বড় ধরনের শঙ্কা, এবং আগামী যে নতুন সরকার আসবে তার জন্য এটি কিন্তু বড় চ্যালেঞ্জ বয়ে আনবে। দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।